বেসিক অ্যাকাউন্টিং বলেন, এক্সপ্লেইন দ্য এলিমেন্ট অফ বেসিক অ্যাকাউন্টিং বা এক্সপ্লেইন দ্য এলিমেন্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের এলিমেন্ট গুলো এক্সপ্লেন করো। তখন আপনার অ্যাসেট, হোয়াট ইজ অ্যাসেট, হোয়াট ইজ লায়াবিলিটিস, হোয়াট ইজ ইকুইটি, আই টোল্ড ইউ, রেভিনিউ আর এক্সপেন্স, এগুলো পড়লেই হলো। এগুলো প্রত্যেকটার, অথবা রাইট শর্ট নোট অন, এগুলো সম্পর্কে টিকা আসতে পারে। ফার্স্ট লেভেলের অবজেক্টিভস, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অ্যাকাউন্টিং ইনফরমেশনের অবজেক্টিভস কি, এই হচ্ছে লাস্ট ক্লাসের কোশ্চেন এখানে ছিল। এরপরে আরেকটা কোশ্চেন পড়িয়েছিলাম আপনাদের, যে এগুলো তো বলে দিয়েছি, গ্যাপও বলছি। এরপর নেক্সট কোশ্চেন পড়িয়েছিলাম, হু আর দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, নর্মালি 3 টাইপস অফ ইউজার, ইন্টারনাল, এক্সটার্নাল, পাবলিক গ্রুপ, এটা বলেছি। হোয়াট ইজ অ্যাকাউন্টিং মনে হয় বলেছি, আমার মনে আছে। হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট মেজার, প্রসেস, কমিউনিকেট ইনফরমেশন টু দ্য ইউজার। তারপরে ছিল আপনার এই পর্যন্ত মনে হয় শেষ করেছিলাম। আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এক্সপ্লেইন অ্যাকাউন্টিং ইকুয়েশন উইথ এক্সাম্পল, অর ইজ এক্সপ্লেইন দ্য বেসিক এলিমেন্ট অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর বেসিক এলিমেন্ট গুলো। তাহলে দেখেন অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন প্লিজ ডোন্ট মেমোরাইজ, জাস্ট রাইট ইন ইউর ওন সেন্টেন্স। যেহেতু বলেছি সেহেতু আপনাদের কি করতে হবে, যে অ্যাকাউন্টিং ইকুয়েশন কি, the statement which shows asset equal to liabilities plus owner's equity is called accounting equation. মনে থাকবে, the statement which shows asset by A equal to L liabilities plus OE owner's equity is called accounting equation. এখন ইকুয়েশন এখানে যা বলছে এত কথা দরকার নাই, জাস্ট খালি মেইন কথাটা বললাম। এখন অ্যাসেট কি দেখেন, অ্যাসেটে কি, অ্যাসেট হচ্ছে হোয়াট ইট ওনস, ইট মানে কি, অর্গানাইজেশন। আমরা কিন্তু অ্যাকাউন্টিং সবসময় চিন্তা করব হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য বিজনেস অর অর্গানাইজেশন, অর্গানাইজেশনে কি হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে আপনাকে অ্যাকাউন্টিং করতে হবে। আপনাকে কিন্তু আমার কি হচ্ছে, আপনার কি হচ্ছে, কাস্টমারের কি হচ্ছে, ফরগেট অ্যাবাউট দ্যাট। দ্যাট মিনস ইট এই যে ইট ওনস বাই দ্য অর্গানাইজেশন, অ্যাসেট হচ্ছে মালিক, এটা ওন করতে হবে। It has future economic value. Economic value, that means you can exchange it either for cash or any other things. অন্য কোনো জিনিসের বিনিময়ে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, ইকোনমিক ভ্যালু। আর অ্যাসেট কে শো করা হয় কোথায়? It is as a balance sheet item. It is balance. BS means balance sheet item. এটা ব্যালেন্স শিটে দেখানো হয়। লায়াবিলিটিস কি? লায়াবিলিটিস এর বাংলা হচ্ছে দায় দেনা। দায় দেনা, দ্যাট মিনস দেনা, আমার যে দায়বদ্ধতা সেই দেনা। তাহলে লায়াবিলিটিস কি? হোয়াট ইট উই টু আদার, ও ডাব্লিউ ই, উই মানে ঋণী। তাহলে হোয়াট ইট, ইট মানে অর্গানাইজেশন, ইট উই মানে ঋণ আছে, টু আদার অন্যর কাছে, এটা কি ক্লেইম অফ থার্ড পার্টি, অন্য পার্টির যেটা দাবি। তাহলে লায়াবিলিটিস এর বাংলা হচ্ছে দায় দেনা, দ্যাট মিনস organization is bound to pay, organization দিতে বাধ্য। It is the claim of third party, এটা অন্য পার্টির দাবি। কখন দাবি করতে পারে? If the third party gives you something, আপনাকে কিছু টাকা দিয়েছে, তখন সে বলতে পারে প্লিজ গিভ মাই মানি, আমার টাকা দেন। এটা থার্ড পার্টি না। যদি যে কথাগুলো বলছে এই কথাগুলো মনে রাখতে পারলে কিন্তু ইজি হবে, এই মুখস্থ করতে গেলে ভুল হয়ে যাবে। ওনার্স ইকুইটি, ইকুইটি কি? Asset minus liabilities, the owner equity. তাই বলেছে the difference between asset and liabilities. It is the claim of owner, মালিকের দাবি। এখন অ্যাসেটে আরো যেহেতু আমরা বলছি যে রাইট শর্ট নোট থাকতে পারে, অ্যাসেট সম্পর্কে আরো যদি বলতে যাই, অ্যাসেট কি এক্সাম্পল কি? অ্যাসেটের এক্সাম্পল হতে পারে ক্যাশ টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল কি আমি সাথে সাথে বলে যাচ্ছি, হোয়াট ইজ অ্যাকাউন্টস রিসিভেবল? অ্যাকাউন্টস রিসিভেবল এর বাংলা হচ্ছে বিবিধ দেনাদার। That means business has sold on credit. On credit মানে ধারে, বিজনেস বিক্রি করেছে বা অর্গানাইজেশন কিছু জিনিস বিক্রি করেছে, বাট দে হ্যাভেন গেট মানি, গট মানি, তারা টাকা পায় নাই। বিজনেস ধারে বিক্রি করেছে, টাকা পাবে, সো ইট ইজ অ্যাকাউন্টস রিসিভেবল। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলটা কি? বিজনেস উইল রিসিভ মানি, বিজনেস টাকা পাবে। হোয়াই, কেন? বিজনেস হ্যাজ সোল্ড অন ক্রেডিট, বিজনেস ধারে বিক্রি করেছে, বাট হ্যাভেন্ট ইয়েট
গট মানি, এখন পর্যন্ত টাকা পায় নাই। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল যদি বলা হয় কি, অ্যাকাউন্টস রিসিভেবল বাংলা হচ্ছে বিবিধ দেনাদার। ইট ইজ ওয়ান কাইন্ড অফ শর্ট টার্ম অ্যাসেট বিকজ বিজনেস হ্যাজ সোল্ড অন ক্রেডিট, বিজনেস ধারে বিক্রি করেছে। বিজনেস এক্সপেক্ট টু রিসিভ মানি অন লেটার, পরে টাকা পাবে। ইনভেন্টরি তো জানেন, ইনভেন্টরি হচ্ছে মজুদ। মজুদ পণ্য কি, মজুদ হতে পারে যে কি ওপেনিং আর ক্লোজিং। ওপেনিং হচ্ছে স্টার্টিং সময়ে যে মজুদ থাকে, আর ক্লোজিং হচ্ছে লাস্টে অ্যাকাউন্টিং টাইম শেষে যে মজুদটা থাকে। প্রিপেইড এর বাংলা হচ্ছে অগ্রিম। প্রিপেইড মানে অ্যাডভান্স। তা প্রিপেইড শুধু ইন্স্যুরেন্স না বলে আমরা বলি প্রিপেইড এক্সপেন্স। এটা হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ। খরচটা কিভাবে অ্যাসেট হয়? ফর এক্সাম্পল, ইউ আর স্টেইং ইন এ হাউস, একটা বাড়িতে আছেন। ইউ হ্যাভ পেইড দ্য রেন্ট অফ 3 months, 3 মাসের ভাড়া, 3 মাসের ভাড়া আপনি অগ্রিম প্রদান করে দিয়েছেন। ইট ইজ দ্য মান্থ অফ অক্টোবর, ইউ হ্যাভ পেইড অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের ভাড়া পরিশোধ করে দিয়েছেন। এই যে এক্সপেন্স, এই এক্সপেন্সটা এই যে বাকি 3 মাসে 2 মাসে তার দিতে হবে না, এটাকে বলা হয় প্রিপেইড এক্সপেন্স। এটা ওয়ান কাইন্ড অফ শর্ট টার্ম অ্যাসেট, কারণ এটা আমি তো একবারে পরিশোধ করে দিয়েছি, আমাকে আর ওই 2 মাসের দিতে হবে না। এজন্য প্রিপেইড এক্সপেন্স শর্ট টার্ম অ্যাসেট। তাহলে এত দরকার নাই আমার অ্যাসেট কি, asset owns by the organization, it has future economic value. For example, cash, accounts receivable, bank, inventory, prepaid expense, land, building, furniture, etc. এগুলো তো বুঝেনি। এখন it is, এটা কোথায় দেখানো যায়? It shows in balance sheet বা it is the item of balance sheet, এটা ব্যালেন্স শিটে দেখানো হয়। আর ব্যালেন্স শিটকে কি বলা হয়? ব্যালেন্স শিট যখন আবার আমরা টিকায় পড়বো তখন ব্যালেন্স শিটটা কি, ব্যালেন্স শিট shows the financial position of the organization. ব্যালেন্স শিটকে বলা হয় ফাইনান্সিয়াল পজিশন। যে ব্যালেন্স শিট থেকে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্রেংথ, শক্তি অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ফাইনান্সিয়াল শক্তিটা কেমন। দ্যাট মিনস বিজনেসের অ্যাসেট কত, লায়াবিলিটিস কত, ওনার সিকিউরিটি কত, এটা ব্যালেন্স শিট থেকে ইউ ক্যান ইজিলি সি ইট। দেন লায়াবিলিটিস, লায়াবিলিটিস কি আমরা তো পড়েছি, লায়াবিলিটিস ইট উইজ টু দ্য আদার, ইট ইজ দ্য ক্লেম অফ থার্ড পার্টি। ফর এক্সাম্পল, liabilities is হতে পারে নোট or লোন পেবল, অ্যাকাউন্ট পেবল। নোটের মাধ্যমে যে ইউ উইল গেট মানি, আপনি আমার কাছে টাকা পাবেন, আপনি আমাকে চিনেন না জানেন না, তখন আমি একটা স্ট্যাম্পে সিগনেচার দিলাম যে মিস্টার করিম আমার কাছে 10,000 টাকা পাবে, আমি 3 মাস পরে পরিশোধ করব। এই যে নোট পেবল। আবার এই যে লোন পেবল, লোন আমি ধরেন যে আপনাদের থেকে, আমি যদি বিজনেস হই, আমি আপনাদের থেকে টাকা নিয়েছি, আপনারা বিশ্বাস করছেন যে না, যেহেতু ম্যাডাম তো টাকা দিয়ে দিবে, আর এখানে কোনো স্ট্যাম্পে সিগনেচার লাগে নাই, সরাসরি লোন। এরপরে অ্যাকাউন্ট পেয়েবল, ধরেন আমার একটা বইয়ের দোকান আছে, এখন আপনাদের হয়তো পরিচিত কোনো পাবলিশার আছে, তাদেরকে থেকে আমি ধারে, আমি কিন্তু বিজনেস, আবারও বারবার বলছি যে অলওয়েজ থিংক হোয়াট ইজ হ্যাপেনিং টু বিজনেস। তাহলে আমি বিজনেস কি করছি, ওই যে পাবলিশারের থেকে বই ধারে কিনে এনেছি, তাহলে আই হ্যাভ টু পে, আই এম বাউন্ড টু পে দিস অ্যামাউন্ট, এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, সেজন্য হলো অ্যাকাউন্ট পেয়েবল। যে আমি ধরেন ইউটিলিটি বিল হতে পারে, বিদ্যুৎ, গ্যাস, ওয়াটার, এই সয়ারেজ, যেগুলো ইউজ করছি এগুলোর জন্য বিল বকেয়া থাকতে পারে। তাহলে লায়াবিলিটিস এর এক্সাম্পল কি, অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, লোন পেয়েবল, এটসেট্রা দিয়ে দেন। কেউ যেন ঢুকতে পারছে না মনে হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা আমি ক্লাসে আছি, পরে কথা বলেন। লায়াবিলিটিস, তাহলে লায়াবিলিটিস হচ্ছে আপনার, লায়াবিলিটিস এর এক্সাম্পল হতে পারে কি কি, অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, লোন পেয়েবল। ঠিক আছে, এর লায়াবিলিটিস কি কোথায় দেখানো হয়? ব্যালেন্স শিটে। লায়াবিলিটিস সব ব্যালেন্স শিটে দেখা হয়। তাহলে লায়াবিলিটিস যেহেতু অ্যাসেট এক সাইডে থাকলে লায়াবিলিটিস অপোজিট সাইডে কিন্তু থাকবে। এটুকু অন্তত আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। ক্লিয়ার না হলে বলেন। এরপরে হচ্ছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি কারণ আমাদেরকে সংক্ষিপ্ত আকারে পড়তে হবে, আমাদের কিন্তু ডিটেলস অত পড়ার সময় নাই, বা আমাদের চ্যাপ্টার অনেক,
আমাদের এক একটা চ্যাপ্টারে 2টা 3টার বেশি ক্লাস দেওয়া সম্ভব হয় না, যে কারণে কুইকলি আমাদের শেষ করতে হবে। তাহলে লায়াবিলিটিস কি? লায়াবিলিটিস বললাম। এখন ওনার্স ইকুইটি কি? অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস ইজ ওনার্স ইকুইটি। এই যে 4টা ট্রানজাকশন ওনার্স ইকুইটিকে এফেক্ট করে, 4 ট্রানজাকশন এফেক্ট ওনার্স ইকুইটি। সেই 4টা ট্রানজাকশন কি? এই যে ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল কিন্তু, অর ইনকাম বা রেভিনিউ বা প্রফিট, এগুলোকে ওনার্স ইকুইটিকে কি করে? মালিকের টাকাকে বাড়ায় দেয়। 4 ট্রানজাকশন এফেক্ট ওনার্স ইকুইটি। ট্রানজাকশন 4টা কি কি? ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, ইনকাম বা রেভিনিউ বা প্রফিট, এই 2টা ঘটনায় ওনার্স ইকুইটি মালিকের টাকা বাড়ে, ইনক্রিজ করে। এন্ড আর অপোজিট সাইডে কি হতে পারে? ওনার্স ইকুইটি ডিক্রিজ করবে কিভাবে? এই যে উইথড্র, উইথড্র মানে টাকা উঠায় না, মালিক যে টাকা উঠায় না, তাহলে উইথড্র, এই দেখেন অপোজিট চিন্তা করেন, এই যে ইনভেস্টমেন্ট বা ক্যাপিটালের অপোজিট হচ্ছে উইথড্র, আর ইনকাম বা রেভিনিউ বা প্রফিটের অপোজিট হচ্ছে, ইনকামের অপোজিট হচ্ছে এক্সপেন্স, আর প্রফিট বা রেভিনিউর অপোজিট হচ্ছে লস। এইগুলোতে ওনার্স ইকুইটি ডিক্রিজ করবে। ক্লিয়ার? তাহলে 4 ট্রানজাকশন এফেক্ট ওনার্স। হ্যাঁ বলেন ম্যাডাম। একটা প্রশ্ন ছিল ম্যাডাম। বলেন। ম্যাডাম যে লস ডিক্রিজ ওই ম্যাডাম কি বোঝায়? ওই কি বোঝায়? হ্যাঁ, এই যে এটা কি বলেন, এই যে এটা কি খেয়াল করেন? ওই ওনার্স ইকুইটি। এই জন্য তো অ্যাটেনশন থাকতে হবে ক্লাসে। ওই যে পাশে কেউ বাচ্চা রাখলে হবে না, তো পাশে কেউ থাকা যাবে না, নিজের মনোযোগ থাকতে হবে। ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মনে রাখলে পরীক্ষায় লেখা ইজি হবে। এই যে হাজারো পড়লে মুখস্থ করলে এগুলো মনে থাকবে না। যারা মুখস্থ করে তারাই পরীক্ষা হলে ভুলে যায়। আমি তো পরীক্ষা হলে ডিউটিতে দেখি প্রথম আধা ঘন্টা বসে চিন্তা করেন, আমি বারবার গুতাইতে থাকি যে না এরকম তো সময় চলে যাবে, থিওরি কি এভাবে লিখলে হবে? তারাই জানেন এ প্লাস পাইতে গেলে আপনাকে ফার্স্ট থেকেই খাতা পাওয়ার স্টার্টিং থেকেই শুরু করতে হবে সুন্দর করে লিখতে। তাহলে 4 ট্রানজাকশন এফেক্ট ওনার্স ইকুইটি, 4টা ঘটনায় ওনার্স ইকুইটি প্রভাবিত হয়। ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল বা ইনকাম হলে মালিকের এই যে টাকা বাড়ে মানে ইনক্রিজ হয়, আর উইথড্র বা এক্সপেন্স বা লস হলে ওনার্স ইকুইটি ডিক্রিজ করে। এই তো। তাহলে এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু শেষ। যে এক্সপ্লেন অ্যাকাউন্টিং ইকুয়েশন উইথ এক্সাম্পল। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? দ্য স্টেটমেন্ট হুইচ শোস অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস ইজ কল্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি তিনটার এক্সপ্লেন করতে হবে। এরপরে ধরেন আবার বলছি যে এই যে হোয়াট ইজ বা ডিফাইন বা শর্ট নোট অন এই যে অ্যাসেটের উপর, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, এক্সপেন্স, বিজনেস ট্রানজাকশন, বুক কিপিং এলে আপনার টিকা আসতে পারে। কারণ আপনাদের খুব বেশি ডিটেলসে যাওয়া যাবে না, তারপর আমি 1-2 লাইন করে বলে দিব। দেন ইকুইটি মানেই কিন্তু ওনার্স ইকুইটি, অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস বলছি, রিটেন আর্নিং দরকার নাই। ঠিক আছে? আমি এই টিকাগুলো ধরেন আবার পয়েন্ট আকারে যখন পাই বলি আমি একটা কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি দেখেন, খেয়াল করেন। নেক্সট কোশ্চেনটা হোয়াট ইজ অ্যাকাউন্টস বা এক্সপ্লেইন দ্য টাইপস অফ অ্যাকাউন্ট। হোয়াট ইজ অ্যাকাউন্ট বা এক্সপ্লেইন দ্য টাইপস অফ অ্যাকাউন্ট। তাহলে হোয়াট ইজ অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট কি? আমরা অ্যাকাউন্টের বাংলা জানি হিসাব। হিসাবটা কি? হিসাব হচ্ছে যে নামে কোনো কিছু রেকর্ড করা হয়, যার নামে কোনো কিছু লিখে রাখা হয়। এই যে আমরা বলি যে মিস্টার করিমের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তার মানে কি করিমের নামে ব্যাংক কিছু লিখে রাখে। আপনার নাম ধরেন হয়তো মিস্টার ওয়াই, ওয়াই এর একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মানে কি ব্যাংক ওয়াই এর নামে কিছু জিনিস ইনফরমেশন লিখে রাখে, এটাই তো অ্যাকাউন্ট। তাহলে আমরা আমার এই বইয়ের এই কথাটা ভুলে যাই। The name at which anything is recorded, recorded ও ভুলে গেছেন। The name at which anything is written, যে নামে কোনো কিছু লিখে রাখা হয় তাকেই অ্যাকাউন্ট বলে। এখন এই সহজ সেন্টেন্সটা বাদ দিয়ে যদি এই যে পড়তে যান, দ্য বেসিক স্টোরেজ ইউনিট ফর ডাটা ইন অ্যাকাউন্টিং, এটা হচ্ছে বইয়ের কথা। বইয়ের কথাকে কনভার্ট করে আপনার জন্য সুইটেবল বা ইজি করাই তো আমার দায়িত্ব। সেই কারণে কিন্তু আমি এখানে ক্লাসে যে বসে বলছি যে বইয়েরটা বলে গিয়ে ইজি করে, যে দ্য নেম অ্যাট হুইচ, দ্য নেম অ্যাট হুইচ মানে কি যে নামে কোনো কিছু ইজ রেকর্ড করা হয়, অর রিটেন লেখা হয়, ইজ কল্ড অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস। যে নামে কোনো কিছু লিখে রাখা হয় তাকে অ্যাকাউন্ট বলে। আমরা কি কি নামে লিখতে পারি? যে অ্যাসেটের নামে লিখতে পারি,
লায়াবিলিটিস এর নামে লিখতে পারি, ওনার্স ইকুইটির নামে লিখতে পারি। এই তিনটার আন্ডারে কিন্তু আসলে মেইনলি অনেক কিছু হয়। যেমন অ্যাসেটের নামে দেখুন ক্যাশ, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার সব জানেন। লায়াবিলিটিস কি অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, তারপরে হচ্ছে লোন পেয়েবল এটসেট্রা। তারপর ওনার্স ইকুইটি কি, ওনার্স ইকুইটির মধ্যে 4টা ঘটনা আছে, ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট, আর এটা রেভিনিউ বা লস হবে। আর আরেকটা কি উইথড্র বা এক্সপেন্স। এক্সপেন্স যে কোনো এক্সপেন্স খরচ হতে পারে, ইউটিলিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, সয়ারেজ বিল, স্যালারি এক্সপেন্স এটসেট্রা। এই সবই হচ্ছে আপনার অ্যাকাউন্টস। এখন নরমালি দেয়ার আর 3 টাইপস অফ অ্যাকাউন্ট। এই তিনটা একটু খালি জাস্ট মুখস্থ করতে বলবো। নরমালি দেয়ার আর 3 টাইপস অফ অ্যাকাউন্ট। কি আলমগীর, আলমগীর কি জেনে শুনে? ম্যাডাম হ্যাঁ বলেন, বলেন কি আলমগীরের কথা তো আমি বুঝতে পারি না। নেটের ঝামেলা হইলে শুধু শুধু। কি আলমগীরের কোনো কোশ্চেন আছে? বোঝা যায় না, আমি করে দিলাম। Normally there are 3 types of account: personal account, property account and nominal account. এই তিনটা জাস্ট মেমোরাইজ দিস 3 নেম: পার্সোনাল অ্যাকাউন্ট, প্রপার্টি অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কি? পার্সন মানে তো বুঝতেই পারছেন, ব্যক্তি। তো ব্যক্তি হতে পারে কি আইদার ইন্ডিভিজুয়াল পার্সন অর এনি অর্গানাইজেশন। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট কি? দ্য নেম অফ এনি ইন্ডিভিজুয়াল পার্সন অর অর্গানাইজেশন। যেমন আপনার নাম XY অথবা ডুয়েট অথবা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। এই যে এগুলো হচ্ছে একজন অর্গানাইজেশন, বাট এটা কিন্তু একজন অ্যাজ লাইক অ্যাজ এ সেপারেট পার্সন, একজন ব্যক্তির মতো। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে আপনার XY একজন ব্যক্তি, আবার একটা অর্গানাইজেশন ডুয়েট, তারপরে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক এটসেট্রা। প্রপার্টি কি? প্রপার্টি তো বুঝিনি, প্রপার্টি মানে অ্যাসেট। হ্যাঁ আলমগীর আবার তো রেইজ হ্যান্ড করছেন। আলমগীর কি? ম্যাম এই যে আপনি যে ছোট ছোট কোশ্চেন গুলা বলতেছেন এগুলো আমরা কোথায় পাবো? এই যে আমি তো আপনাদের এইগুলো দিয়ে দিব, প্লাস স্লাইডও দিয়ে দিব। স্লাইডে স্লাইডে তো দিবেন, বাট এই আমরা তো পুরা টোটাল মানে সংখ্যাটা পাবো, বাট ছোট সংখ্যাটা তো পাবো না এখন। না, আমার কাছে কারণ যে আমরা সফট কপি আছে, আমি এই সফট কপিটা আপনাদের, আমার কাছে তো বিশাল কপি আছে, আমি ওখান থেকে সংক্ষিপ্ত যে যে জিনিসগুলো বেসিক আপনার সিলেবাস কভার করবে এইরকম কোশ্চেনটা আমি দিয়ে দিব। আজকে না দিতে পারলেও কালকে দিব, ঠিক ম্যাম আছে? এই যে আমরা যদি ধরেন এই যে বড় কোশ্চেনটা থেকে একটু ছোটখাটো কোশ্চেন শর্ট করে লিখি, যদি ইংরেজি আমাদের ভুল হয় তাহলে কি বেশি নাম্বার কাটা যাবে আর কি? আমি এই জন্য ধরেন আমি যেমন গতবারের খাতাটা আমি আসলে নিজে দেখতে পারি নাই, গতবারের রেজাল্টও হয় নাই, গতবার আমি খুবই বিজি ছিলাম। আমি ওদের, আমার এই যে বললাম তো এখানে 30-এ 30 দিছি, 29 দিছি আমার হাতের। আর ফাইনাল খাতাটা আমি আসলে আগেই জানাই দিছি যে আমি দেখতে পারবো না, আমি খুব বিজি। ফাইনাল খাতাটা এখন জানি না, রেজাল্ট আসে নাই, কিন্তু আমাকে ওই যে উজ্জ্বল যে সিআর ছিল, ও আমাকে ওই দিনও কথা হয়েছে, ও বললো যে ম্যাডাম আমি খবর পেয়েছি যে প্লাস হয়তো বা আসবে, এখন জানি না। আমি বলছি রেজাল্ট হলে আমাকে জানাইতে। এখন আমি নিজে খাতা দেখলে তো বুঝিনি একরকম, আর আমি না দেখলে তো আরেক রকম। এখন এই জন্য যতটুকু আমাদের কারেক্ট করা যায় আমরা চেষ্টা করি। আমি আমার তরফ থেকে যতটুকু যা যা ছিল বিগত সব দিয়ে দিছি কিন্তু সিআর এর কাছে, আপনারা অবশ্যই পেয়েছেন গ্রুপে। আর এরপরেও আবার কিছু দিয়ে দিব, যে আমার এখানকার অ্যাকাউন্টিং এর আরো কিছু, গতবার অ্যাকাউন্টিং এত পড়াই নাই, এবার অ্যাকাউন্টিং আবার পড়াচ্ছি বেশি, মানে ওইবার দিয়ে দিছি কিন্তু ওদেরকে এত ধরে ধরে পড়াই নাই। এখন আমি এবার আবার অ্যাকাউন্টিং এর কোশ্চেন করবো, এই কারণে আমি আমার তরফ থেকে দিয়ে দিব, আপনারা পড়বেন। যেটা সমস্যা থাকে 1000বার আমাকে পড়ার ব্যাপারে কোশ্চেন করলে আমি কোনো মাইন্ড করব না, ঠিক আছে? আমার কাছে মেসেঞ্জারে হোক, এখানে হোক, ফোনে হোক, জি ম্যাম ক্লিয়ার। সরাসরি যদি ডুয়েটে ঢুকতে পারেন, আমার যখন ফ্রি থাকি তখন দেখা করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। খালি সমস্যা হচ্ছে আসলে ব্যস্ততা সবারই বেশি, আপনারাও ব্যস্ত, আমিও ব্যস্ত, এটাই সমস্যা হয়ে যায়। নইলে তো ছাত্রদের জন্য সময় দিতে, আসলে এই প্রফেশনে আসছেই তো ছাত্রদেরকে সত্যি কথা যে ছোট হোক বড় হোক একটা মাতৃ স্নেহের মতো থাকার জন্য, কিন্তু আসলে সময়ের অভাবে অনেক কিছুই পারি না, যে কারণে নিজের কাছেও খারাপ লাগে যে ক্লাস একটা দুইটা হলে পরে আসলে ছাত্রদেরকে টাইম দেওয়া যায়, এত ক্লাস নিলে পরে সময় দেওয়া যায় না, প্রতিদিন ক্লাস থাকে যে কারণে পারি না।
তারপরেও আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব, যদি কোনো সমস্যা থাকে আপনারা ফোন দিবেন। এখন ধরেন ফোন দিলেন, 5বার দিলেন, আমি ধরি নাই, আমি ওই টাইমে ব্যস্ত ছিলাম, আমি তো আইডেন্টিফাই করতে পারবো না যে কে। সেই কারণে একটু কষ্ট করে মেসেজ দিয়ে রেখেন যে আমি অমুক, আমি তখন আমি চেষ্টা করব যে একটু ব্যাক করার। নইলে আসলে ধরেন এত ছাত্র আমাদের ব্যাক করা সম্ভব হয় না। ঠিক আছে? তাহলে পার্সোনাল হচ্ছে ব্যক্তি বা অর্গানাইজেশনের নাম। প্রপার্টি অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট। অ্যাসেট হতে পারে ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ওই যে বললাম না, ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট, রিসিভেবল, সব হচ্ছে অ্যাসেট। আর নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টটা কি? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে আয় ব্যয়। নমিনাল অ্যাকাউন্টের বাংলা দরকার নাই, আপনার নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে আয় ব্যয়, অনলি ইনকাম এন্ড এক্সপেন্স এখানে লেখা হয়। এই জাস্ট মেমোরাইজ, আমি এতগুলো ক্লাসের মধ্যে জাস্ট আজকে শুধু একটু মেমোরাইজ করতে বললাম। 3 টাইপস অফ অ্যাকাউন্ট: পার্সোনাল, প্রপার্টি আর নমিনাল। এই পার্সোনাল, প্রপার্টি আর নমিনাল, এই তিনটা যে ক্লাসিফিকেশন বললাম, এইটার কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য রুলস ফর ডিটারমিনেশন অফ ডেবিট এন্ড ক্রেডিট, বা হোয়াট আর দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। বুঝতে পারছেন? যখনই কোশ্চেন থাকবে যে হাউ ক্যান ইউ ডিটারমাইন ডেবিট এন্ড ক্রেডিট, অথবা হোয়াট আর দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর নিয়মটা বা অ্যাকাউন্টিং এর কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবেন, এর নিয়মটা কি, তখনই আপনাকে শুরু করতে হবে যে 3 টাইপস অফ অ্যাকাউন্ট থেকে। এটা কিন্তু বোঝার চেষ্টা করেন যে হাউ ক্যান ইউ ডিটারমাইন ডেবিট ক্রেডিট বা হোয়াট আর দ্য গোল্ডেন রুলস থাকলেই you have to start from there are 3 types of accounts: personal, property, nominal. এখন দেখেন ডিটারমাইন করব ডেবিট ক্রেডিট কিভাবে। পার্সোনাল অ্যাকাউন্ট হলে রিসিভার অফ বেনিফিট ডেবিট, পার্সোনাল অ্যাকাউন্ট হলে রিসিভার অফ বেনিফিট ডেবিট, গিভার অফ বেনিফিট ক্রেডিট। প্রপার্টি অ্যাকাউন্ট হলে হোয়াট কামস ইন, যেটা আসে সেটা ডেবিট, প্রপার্টি অ্যাকাউন্টে হোয়াট গোস আউট, যেটা চলে যায় সেটা ক্রেডিট। আবার নমিনাল অ্যাকাউন্ট হলে এক্সপেন্স অলওয়েজ ডেবিট, ইনকাম অলওয়েজ ক্রেডিট। এই জাস্ট এই ক্লাসের কয়েকটা ওয়ার্ড আপনাকে মেমোরাইজ করতে হবে। আবারও বলছি, ম্যাডাম প্লিজ আরেকবার বলবেন ম্যাডাম, আরেকবার প্লিজ। হাউ ক্যান ইউ ডিটারমাইন ডেবিট এন্ড ক্রেডিট, তখনই কিন্তু আমাকে রিস্টার্ট করতে হবে 3 টাইপস অফ অ্যাকাউন্ট: পার্সোনাল, প্রপার্টি, নমিনাল। এখন পার্সোনাল অ্যাকাউন্ট হলে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। প্রপার্টি অ্যাকাউন্ট হলে হোয়াট কামস ইন, যেটা অর্গানাইজেশনে আসছে সেটা ডেবিট, যেটা অর্গানাইজেশন থেকে চলে যায় সেটা ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট হলে এক্সপেন্স ডেবিট, ইনকাম ক্রেডিট। এখন আমি এক্সাম্পল দিয়ে আবার বলছি। পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভার অফ বেনিফিট ডেবিট কিভাবে হয় দেখেন। আপনি ইউ অ্যাজ এ স্টুডেন্ট পেইং ফি, এক্সাম ফি টু, ধরেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, আপনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিকে আপনার পরীক্ষার ফি দিচ্ছেন। আমার অর্গানাইজেশন হচ্ছে ধরেন ওপেন ইউনিভার্সিটি। আমি কিন্তু চিন্তা করবো হোয়াট ইজ হ্যাপেনিং টু দা ওপেন ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটিতে কি হচ্ছে। আমি কিন্তু বলছি অ্যাকাউন্টিং সবসময় করতে হবে আমার অর্গানাইজেশনের দৃষ্টিকোণ থেকে। তাহলে অর্গানাইজেশনে কি হচ্ছে, অর্গানাইজেশন টাকা পাচ্ছে। এই যে রিসিভার অফ বেনিফিট কে পাচ্ছে, ওপেন ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি ডেবিট। কে দিচ্ছে, ধরেন আপনার মিস্টার এক্স, আপনার নামটা ক্রেডিট হবে। এই যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়। এখন প্রপার্টি অ্যাকাউন্ট যদি হয়, যখন অ্যাসেটের কোনো নাম হবে, এই যে আপনি আপনি মনে করেন অর্গানাইজেশন, ইউ হ্যাভ বট, বা ওপেন ইউনিভার্সিটি বলি, ওপেন ইউনিভার্সিটি হ্যাজ বট ল্যাপটপ, ওপেন ইউনিভার্সিটি ল্যাপটপ কিনেছে উইথ ক্যাশ টাকা, ধরেন 1 লাখ টাকা, 1 লাখ টাকার ওপেন ইউনিভার্সিটি ল্যাপটপ কিনেছে। অর্গানাইজেশনে কি আসছে, ল্যাপটপ। তাহলে ল্যাপটপ কি হবে, যে কামস ইন ডেবিট, তাহলে ল্যাপটপ অ্যাকাউন্ট ডেবিট। আর কি চলে যাচ্ছে, ক্যাশ টাকা চলে যাচ্ছে, এই যে গোস আউট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? আবার ধরেন ওপেন ইউনিভার্সিটিকে অর্গানাইজেশন ধরছি, যেহেতু ওপেন ইউনিভার্সিটি তার এমপ্লয়িকে স্যালারি দিচ্ছে, ওপেন ইউনিভার্সিটি তার এমপ্লয়িকে স্যালারি দিচ্ছে। এই যে কি, এই যে এক্সপেন্স অলওয়েজ কি ডেবিট, তাহলে কি দিচ্ছে, স্যালারি। ওপেন ইউনিভার্সিটির জন্য এটা খরচ না, খরচ, এক্সপেন্স, সেই কারণে স্যালারি এক্সপেন্স ডেবিট। আর যদি আয় হতো তা ক্রেডিট হতো, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট। আর কাকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, নরমালি আমরা সোর্সটা চিন্তা করি যে কিভাবে দিচ্ছে।
ক্যাশের মাধ্যমে, স্যালারি সবসময় ক্যাশের মাধ্যমে দেওয়া হয়, চেকের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমে। তাহলে স্যালারি দিচ্ছে এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ। এরপরে দেখেন এখানে এখন কি করবেন, জাস্ট কয়েকটা পয়েন্ট, এখানে এই যে অনেক কিছু এত কিছু করার দরকার নাই, এই জাস্ট সাউন্ড হয় তাকে এই করে দেন। আমরা এখন এখানে 2-4টে যে বলছি তো আজকের লেকচারে কিছু একটু মনে রাখতে হবে। অ্যাসেট ইনক্রিজ মানে কি, অ্যাসেট মনে রাখবেন, অ্যাসেট ডেবিট, অ্যাসেটের অপোজিট কি, লায়াবিলিটিস, লায়াবিলিটিস ক্রেডিট। জাস্ট আমার সাথে মনে রাখেন, অ্যাসেট ডেবিট নরমালি, লায়াবিলিটিস ক্রেডিট। তারপরে হচ্ছে ইনকাম অলওয়েজ কি, ক্রেডিট, ইনকাম অলওয়েজ ক্রেডিট, এক্সপেন্স অলওয়েজ ডেবিট। এই কয়েকটা মুখস্থ করবেন। তারপর যেমন ধরেন ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট, ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট, ক্যাপিটালের অপোজিট হচ্ছে ড্রয়িং, ড্রয়িং অলওয়েজ ডেবিট। সেলস অলওয়েজ ক্রেডিট, সেলস এর অপোজিট পারচেজ অলওয়েজ ডেবিট। এই কয়েকটা আরেকবার বলি, অ্যাসেট ডেবিট, লায়াবিলিটিস ক্রেডিট, ইনকাম ক্রেডিট, এক্সপেন্স ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ড্রয়িং ডেবিট, পারচেজ ডেবিট, সেলস ক্রেডিট। তারপরে হচ্ছে আপনার আর কোনটা বাদ আছে, অ্যাসেট তো ডেবিট বলছি। এই জাস্ট 2-4টা অপোজিট করে পড়বেন, অ্যাসেট ডেবিট, লায়াবিলিটিস ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট, ড্রয়িং ডেবিট, সেলস ক্রেডিট, পারচেজ ডেবিট। এই 2-4টা একটু মনে রাখতে হবে। বলেন এখন এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা? ম্যাডাম স্ক্রিনে মার্ক করে দেওয়া যায় না? স্ক্রিনের মধ্যে মার্ক করে দিলে তো সহজে বোঝা যাবে। ম্যাম এক্সপেন্স কি ম্যাডাম? এক্সপেন্সের বাংলা হচ্ছে খরচ, ব্যয়। ম্যাম এক্সপেন্স হচ্ছে খরচ, ব্যয়, আর ইনকাম হচ্ছে আয়। ঠিক আছে, ডেবিট আর ক্রেডিট ম্যাডাম, ডেবিট আর ক্রেডিট যে কি, ডেবিট ক্রেডিট মানে তো না না ম্যাম, এক্সপেন্সটা কি ডেবিট না ক্রেডিট? এক্সপেন্স অলওয়েজ ডেবিট। ওই যে নমিনাল অ্যাকাউন্ট বলে, এই যে আগে বলে আসলাম না, এই যে নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স অলওয়েজ ডেবিট, এক্সপেন্স ডেবিট, এই যে ইনকাম ক্রেডিট। অর্গানাইজেশনের জন্য শুনুন, অর্গানাইজেশন আয় করলে তার তো আবার মালিককে দিতে হবে, এই কারণে টাকা ক্রেডিট। তাহলে দেখেন আজকের কোশ্চেন কি কি, আজকের কোশ্চেন 1 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, 2 নাম্বার টাইপস অফ অ্যাকাউন্ট, অথবা গোল্ডেন রুলস বা হাউ ক্যান ইউ ডিটারমাইন ডেবিট এন্ড ক্রেডিট। এই লেকচারটা আপনারা আবার দেখবেন, আমি নেক্সট ক্লাসে আরেকবার চেষ্টা করব যে কোশ্চেন করে আপনাদের থেকে শুরু করতে। এখন অ্যাকাউন্টিং সাইকেল, কারণ ধরেন এটা দ্রুত কেন যেতে হয়, বাধ্য, কারণ সিলেবাস তো অনেক বড়। অ্যাকাউন্টিং সাইকেল যা জান করতেছি, অ্যাকাউন্টিং সাইকেলটা কি, অ্যাকাউন্টিং সাইকেল, সাইকেল কি, সাইকেল হচ্ছে ম্যাডাম একটু পরে করলে হয়তো ভালো হয় ম্যাডাম, 2 মিনিট। চক্র, অ্যাকাউন্টের চক্র। আজান তো আমার এখানে একটু দূরে আছে এখনো। আজান কিন্তু অত কাছে আসে নাই এখনো, মানে যখন এখানকারটা দিবে তখন বেশি হবে। ম্যাডাম সংক্ষেপে ওকে ম্যাম, ওকে। সংক্ষেপে একটু নমিনাল অ্যাকাউন্টটা যদি আবার বলতেন ম্যাডাম। নমিনাল হচ্ছে আয় ব্যয়, ইনকাম এক্সপেন্স, ইনকাম অলওয়েজ ক্রেডিট, এক্সপেন্স অলওয়েজ ডেবিট। যেমন অর্গানাইজেশন স্যালারি যদি দেয়, অর্গানাইজেশনের জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ টাকা চলে যায়, ক্যাশ হচ্ছে প্রপার্টি অ্যাকাউন্ট গোস আউট, ক্যাশ হচ্ছে ক্রেডিট। তাহলে নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে আয় ব্যয়, আয় অলওয়েজ ক্রেডিট, আয় ক্রেডিট, ইনকাম সবসময় ক্রেডিট, আর এক্সপেন্স সবসময় ডেবিট। ডেবিট। ঠিক আছে, আর অ্যাকাউন্টিং সাইকেলটা কি, ধরেন সাইকেল হচ্ছে কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে, চক্র, সাইকেল তো বাংলা হচ্ছে চক্র, তাহলে চক্রাকারে যেটা ঘুরে সেটাই তো সাইকেল। বলছে দা অর্ডার অর সিকোয়েন্স ইন হুইচ অ্যাকাউন্টিং প্রসিডিউর আর পারফর্ম, যে সিস্টেম অ্যাকাউন্টিং করা হয়। আচ্ছা এখন 1-2 মিনিট একটু ওয়েট করি।
আচ্ছা শুরু করি। অ্যাকাউন্টিং সাইকেল, তাহলে অ্যাকাউন্টিং সাইকেলটা কি? দ্য অর্ডার অর সিকোয়েন্স ইন হুইচ অ্যাকাউন্টিং প্রসিডিউর আর পারফর্ম, দ্যাট মিনস দ্য সিস্টেম অর অর্ডার হুইচ অ্যাকাউন্টিং ফলোড ইজ কল্ড অ্যাকাউন্টিং সাইকেল। মানে অ্যাকাউন্টিং সাইকেলটা হচ্ছে যে সিস্টেমে অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং মানে কি, যে সিস্টেমে অ্যাকাউন্টিং বা যে রুলস অ্যাকাউন্টিং কে ফলো করতে হয়, the the consequence or order or rules which accounting must have follow, যে অর্ডার বা সিকোয়েন্স বা কনসিকোয়েন্স অ্যাকাউন্টিং কে ফলো করতে হয় সেটাকে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। মানে অর্ডার আর সিকোয়েন্স কার পরে কোনটা, এই অর্ডার আর সিকোয়েন্স কে বলা হয় অ্যাকাউন্টিং সাইকেল। সাইকেল নরমালি রেকর্ড করা হয় কোথায়? ইন জার্নাল। দেন রেকর্ডের পরে আগে প্রথমে লেখা হয়, রেকর্ড করা হয় যে অ্যাকাউন্ট কাকে বলে আমরা বলছি, যে নামে কোনো কিছু রেকর্ড করা হয় তাকেই বলা হয় অ্যাকাউন্ট। তাহলে সেগুলো প্রথমে কোথায় রেকর্ড করা হয়? জার্নালে। দেন তারপর ক্লাসিফাই করা হয় লেজারে। এখানে অ্যাকাউন্ট সেকশনের কেউ কোথাও জব করলে তারা ভালো বুঝতে পারেন, যারা অ্যাকাউন্ট সেকশনে জব করেন। তাহলে রেকর্ড হচ্ছে করে জার্নালে, ক্লাসিফাই করে ভাগ করে লেজারে, এরপরে সামারাইজ করে ট্রায়াল ব্যালেন্স, এরপরে প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, এরপরে ইন্টারপ্রিটেশন এন্ড অ্যানালাইসিস থ্রু অ্যাকাউন্টিং রেশিও। তাহলে ফার্স্টে কি দেখেন, আমি এখন এখান থেকে আবার বলি। ফার্স্ট স্টেপ কি? রেকর্ডিং। রেকর্ড করে কোথায়? জার্নাল। জার্নাল ইজ কল দ্য মাদার অফ অ্যাকাউন্টিং। জার্নালকে বলা হয় অ্যাকাউন্টিং এর মা, বিকজ এভরি, ধরেন আপনার যেমন আমরা প্রায় মানে কি বলছি যে এভরি ইনফরমেশন ইউ গেট ফ্রম জার্নাল। জার্নালে সমস্ত ইনফরমেশন রেকর্ড করা হয়, when any transaction is occurring, how any transaction is occurring, to whom, মানে কি বলবো, এক্সপ্লানেশন জার্নালে থাকে। জার্নালের সুবিধা অসুবিধা কি? হ্যাঁ বলেন। সহজ ম্যাম, সহজ বাংলা ভাষায় বললে অনেকের জন্য বুঝতে সুবিধা হতো। বাংলাই তো বলতেছি না আমি না, ওই যে জার্নাল বলতেছেন না, এখানে যদি বলেন যে প্রথম যে খাতাটার মধ্যে একটা সাধারণ খসড়া হিসাব লেখা হয়, হ্যাঁ, আপনি এটা মনে পরীক্ষার হলে কি লিখবেন? পরীক্ষার হলে কি লিখতে পরীক্ষার পারবেন? হলে ম্যাম তখন লেখা যাবে। না, কখনোই সম্ভব না। তাহলে আমি যদি আজকে প্র্যাকটিস না করি কখনোই পরীক্ষা হলে বসে 3 ঘন্টায় পারবো না। কিন্তু আজকে যদি প্র্যাকটিস করি তাহলে 3 ঘন্টায় সব পারবো। আমরা কিন্তু এই জিনিসটাই ভুল করি যে ফার্স্ট সেমিস্টারে ইংলিশের ধারের কাছে যাব না, সেকেন্ড সেমিস্টারে কি ইংলিশে আপনা আপনি আমার পেটের মধ্যে চলে আসবে? কখনোই না। সেই কারণে আপনাকে প্রথম থেকেই চেষ্টা করতে হবে যে ইংলিশ যত কঠিনই হোক আমাকে আয়ত্ত করতে হবে। কিন্তু প্রথম সেমিস্টারে যদি লুজ দেন পরবর্তীতে সম্ভব না। এই জিনিসটাই আমাদের ভুল আছে, যে আমি কিন্তু ইংলিশ 2টা বলতেছি, 10টা বাংলা বলতেছি, তারপরেও আমার যেটা উচিত যে এটা যেহেতু মিডিয়াম অফ এডুকেশন আমাদের ইংলিশে বলার চেষ্টা করতে হবে। যে আপনি যে বললেন যে খসড়া, ওই খসড়াই ঝামেলা হবে বরং। জার্নাল তো বাংলা হয়ে গেছে, যেমন নেচার জার্নাল, এসব তো জার্নালের বাংলাটাই বলা যায় না। আচ্ছা ম্যাম বলেন। ম্যাম কি চলে গেছে নাকি?
হ্যাঁ ভাই চলে গেছে মানে ম্যাডামের মানে শুনেন কারেন্ট গেছে সবাই গা। শুনেন, ম্যাম আমাকে মাত্র কল দিল, বললো যে ম্যামের কারেন্ট চলে গেছে। ম্যামের কারেন্ট গেছে। আপনারা সবাই বের হয়ে যান, নেক্সট ক্লাস ম্যাডাম একটু টাইম নিয়ে করাবে, এই ক্লাস তো ওকে, ঠিক গুড মতো করাতে নাইট। পারবো না। তাইলে ভাই আমরা নামাজ পড়ে এসে তারপর আর করাবে না ম্যাম, আজকের জন্য ক্লাস শেষ এখানে, আবার ও কালকে। আচ্ছা তাহলে তো ভালো। সবাই নিজ দায়িত্বে বের হয়ে যান, যেহেতু ঠিক ম্যাম আছে। এটা শেষ করতে পারবে না, আপনারা যারা নিজ দায়িত্বে বের হয়ে যান, লিভ নিয়ে নেন। ঠিক আছে ভাই, আমরা সবাই লিভ নিয়ে নিলাম ভাই। আচ্ছা আচ্ছা, সবাই লিভ নিয়ে নেন, আমি বের হয়ে যাচ্ছি। সবাই জি নিজ ভাই, দোয়া দায়িত্বে লিভ করবেন নিতে ভাই। হবে। আসসালামু ওকে। আলাইকুম ভাই। Bad, bad.